নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের জন্য, যেটা কিন্তু সামনেই তোমাদের নোটিফিকেশন রিলিজ যেটা হয়েছে এএলপি, এবং সামনে তোমাদের এক্সাম রয়েছে আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এই দুটো এক্সাম এবং সামনের এএলপি যে এক্সাম রয়েছে, এই সমস্ত এক্সামের জন্য লাস্ট 10 ইয়ার্সের ইম্পর্টেন্ট কোশ্চেনের যে সিরিজটা চলছে আমাদের এখানে, তো সেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা চলে এসেছি। তোমরা সেটা স্ক্রিনে দেখতেও পাচ্ছ। এই সমস্ত এক্সামের জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, রেলের সমস্ত এক্সামের জন্য এগুলো লাস্ট 10 ইয়ার্সের মোস্ট রিপিটেড কোশ্চেন অ্যান্সার। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে দিও সকলে। যদি ভালো লাগে আগে দেখো ভালো লাগে কিনা, তারপর তোমরা লাইক করবে। এবং তোমাদের বলে রাখি, বারবার তোমরা যারা বলছিলে যে দুটো বই রেকমেন্ড করতে, যেটা হচ্ছে ম্যাথের জন্য এবং জিআইয়ের জন্য, যেটা রেলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে, তার জন্য আমি নিজে দেখে শুনে তারপর তোমাদের যেটা রেকমেন্ড করছি দুটো বই, দুটোই বাংলা ভাষায় বই, যেটা কিন্তু রয়েছে ম্যাথের, যেটা সুবির দাসের বেস্ট আমাদের কিন্তু এখানে রয়েছে ম্যাথের বই, অত্যন্ত পুরনো পাবলিকেশন, অবশ্যই তোমরা দেখে নিয়েছো, অনেক আগেই আমরা দেখেছিলাম। সুবীর দাসের যে বইয়ের যে ট্যাগ অপশান এখানে তোমরা পাবে, এখানে কিন্তু সুবীর দাস এবং জিআইয়ের জন্য যে বই, সেটা হচ্ছে আর.এস. আগরওয়ালের বই বাংলা ভাষায়। এখানে প্রতিটা কোশ্চেন কিন্তু টাইপ ওয়াইজ কিন্তু খুব সুন্দরভাবে এখানে তোমাদের রয়েছে। এই দুটো বই তোমরা দেখতে পারো, ম্যাথের জন্য সুবীর দাস এবং জিআইয়ের জন্য আর.এস. আগরওয়াল। এবং ম্যাথের কিন্তু সুবীর দাসের বইটা 2025-এর নতুন এডিশন কিন্তু রিলিজ হয়েছে। খুব তাড়াতাড়ি তোমরা নেওয়ার চেষ্টা করবে, কারণ এটা কিন্তু বারবার আউট অফ স্টক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা আমাদের কোশ্চেনে ফিরে আসি। আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখে নেব। তো অবশ্যই কিন্তু আমাদের আজকে যে ক্লাস নাম্বার থাকছে সেটা হচ্ছে ক্লাস নাম্বার 6। এর আগের কিন্তু 5-5টা ক্লাস তোমরা যারা দেখোনি, চ্যানেলে কিন্তু প্লেলিস্ট করা রয়েছে অলরেডি, তোমরা অবশ্যই দেখে নেবে। আর তোমাদের জন্য ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে এনটিপিসি 133টা শিফটের সলিউশন, যেটা তোমাদের চলছিল এই চ্যানেলে, সেটা কিন্তু 32 নম্বর শিফট থেকে তোমাদের পুনরায় চালু হচ্ছে, যেটা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল, যেটা আমাদেরই চ্যানেল। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং এখানে কিন্তু 32 নম্বর শিফট থেকে তোমরা টোটাল সলিউশন কিন্তু পেয়ে যাবে। আশা করছি পরীক্ষার আগে আমরা সেটা কমপ্লিট করার চেষ্টা করব। এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা 31টা শিফট কিন্তু এখানে পাবে এবং পরবর্তীগুলো এখানে পাবে। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। তো আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে, এটা ভারতে আয়কর দিবস এটা কবে পালন করা হয়? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 24 জুলাই। অবশ্যই কিন্তু তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে আমার আগে। ঠিক আছে, পারলে ভিডিওটা পজ করেও তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, তারপর মিলিয়ে নেবে। তো এখানে কিন্তু আয়কর দিবস, যেটা কিন্তু অবশ্যই 24 জুলাই আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, পরবর্তী যে প্রশ্ন রয়েছে, নিম্নের কার সময় ছিলেন পতঞ্জলি? তো নিম্নের কার সময় সমসাময়িক ছিলেন পতঞ্জলি? সমসাময়িক অর্থাৎ কন্টেম্পোরারি ছিলেন। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পুষ্যমিত্রের সমসাময়িক ছিলেন কিন্তু এই পতঞ্জলি। তো আমরা দেখব কে কার সময় যে সমস্ত ইম্পর্টেন্ট যে পতঞ্জলিতেও ছিলেন। এবং পতঞ্জলিতে একটা কিন্তু বিখ্যাত গ্রন্থ রয়েছে, যেটা কিন্তু মহাভাষ্য, পতঞ্জলি মহাভাষ্য, যেটা কিন্তু রয়েছে। এই সমস্ত যে আমাদের কোশ্চেনগুলো বারবার জিজ্ঞাসা করা, সেগুলো আমরা একটু দেখে নেব, সমসাময়িক রিলেটেড। চলো একটু দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হর্ষবর্ধনের সমসাময়িক কিন্তু ছিলেন বাণভট্ট। এবং এখানে কিন্তু রয়েছে কনিষ্ক, নাগার্জুন, এদের কিন্তু সমসাময়িক ছিলেন অশ্বঘোষ। পরবর্তী আমরা দেখছি আকবরের সময় ছিলেন কিন্তু আবুল ফজল। আইনে আকবরী কিন্তু গ্রন্থের রচয়িতা ছিলেন আবুল ফজল। ঠিক আছে, আলাউদ্দিন খলজি কিন্তু আমির খসরুর সমসাময়িক ছিলেন। পরীক্ষায় অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে এই কোশ্চেনটা। পরবর্তী প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সমুদ্রগুপ্তের কিন্তু এই হরিসেন কিন্তু সেই সময় ছিলেন, সমুদ্রগুপ্তের সময়, এবং সমুদ্রগুপ্ত কিন্তু ভারতের নেপোলিয়ন বলা হয়। আর এলাহাবাদ প্রশস্তি কিন্তু লিখেছিলেন এই হরিসেন। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, যেটা দেখতে পাচ্ছ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, যেটা কিন্তু অবশ্যই এখানে কালিদাস কিন্তু তার সমসাময়িক ছিলেন। আর কালিদাসের বিভিন্ন গ্রন্থগুলো ছিল অভিজ্ঞান শকুন্তলম, মাঙ্গলিবাগ্নি মিত্রম, তারপর রয়েছে আমাদের রঘুবংশম। পরবর্তী যেটা রয়েছে দ্বিতীয় পুলকেশী, তার সমসাময়িক ছিল রবিকীর্তি। আর রবিকীর্তি রচিত ছিল যেটা আইহোল প্রশস্তি ছিল রবিকীর্তি, যেটা কিন্তু দ্বিতীয় পুলকেশী সম্পর্কে। পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, নিম্নের কোনটি দুটি ট্রানজিস্টর তৈরিতে বহুল পরিমাণে ব্যবহার করা হয়? তো নিম্নের কোন দুটি ট্রানজিস্টর তৈরিতে প্রচুর পরিমাণে এটা ব্যবহার করা হয়? তো এখানে কোন দুটো? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিলিকন এবং জার্মেনিয়াম আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সিলিকন কিন্তু একটা সেমিকন্ডাক্টর। নেক্সট কোয়েশ্চেন আছে, ধর্মীয় যে স্বাধীনতার অধিকার উল্লেখ রয়েছে সংবিধানের কোন ধারায়? ধর্মীয় স্বাধীনতার কথা এখানে উল্লেখ করা হচ্ছে, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে আমাদের সংবিধানের? এখানে কিন্তু আমাদের অবশ্যই রাইট অ্যান্সার হবে আর্টিকেল নাম্বার 25 থেকে 28, অর্থাৎ 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে অবস্থান করছে এই ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর এই সমস্ত মৌলিক অধিকার রিলেটেড সংবিধান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের অলরেডি কিন্তু চ্যানেলে করানো রয়েছে, অবশ্যই তোমরা সেটা দেখে নেবে। চলো পরবর্তী কোশ্চেন আছে, নিম্নের কে মারাঠা যে নেভি এটা কিন্তু গঠন করেছিলেন? তো মারাঠা নেভি যেটা কিন্তু গঠন করেছিলেন কে? অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, তোমরা সকলেই বুঝতে পারছো, সেটা কিন্তু শিবাজি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। শিবাজি কিন্তু এটা তৈরি করেছিলেন মারাঠা নেভি।
পরবর্তী প্রশ্ন আছে মিল্ক অফ ম্যাগনেসিয়া হিসাবে পরিচিত বা ব্যবহার করা হয় তাকে মানে এটা কে পরিচিত আর কি। তো মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলা হয়, নিচে কোনটা? অপশান আছে এখানে চারটে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু ল্যাক্সাটিভ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, যাকে কিন্তু মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সাধারণ নাম কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড যে দ্রবণ রয়েছে এর আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে, সাধারণ নামটা জানতে চেয়েছে, অপশানগুলো ভালো করে দেখে নেবে, রাইট অ্যান্সার হবে লাইম ওয়াটার। ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর সাধারণ নাম লাইম ওয়াটার। পরবর্তী প্রশ্ন আছে, তার আগে আমরা একটু দেখে নেব এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে যে কস্টিক সোডা রয়েছে, কস্টিক সোডা যেটাকে কিন্তু আমরা বলি সোডিয়াম হাইড্রক্সাইড। এছাড়া রয়েছে ফটকিরি হচ্ছে শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, জিপসামের শোধক ক্যালসিয়াম সালফেট, বেকিং পাউডার যেটা কিন্তু সোডিয়াম বাইকার্বনেট, কলিচুন যেটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি ক্যালসিয়াম হাইড্রক্সাইড। পরবর্তী রয়েছে পোড়াচুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। পরবর্তী রয়েছে কাপড় কাঁচা সোডা যেটাকে কিন্তু আমরা বলে থাকি সোডিয়াম বাইকার্বনেট নয়, এটা সোডিয়াম কার্বনেট, যেটা কিন্তু আমাদের রয়েছে কাপড় কাঁচা সোডা যেটা। তো এরকম যদি তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে এক্সট্রা ডিটেলস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমরা সকল বন্ধুদের সাথে, অবশ্যই তোমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও এটা। তো চলো আমাদের পরবর্তী কোশ্চেন দেখি, তার আগে তোমরা কয়েকটা জিনিস দেখে রাখবে। এখানকার যে সমস্ত আমাদের রয়েছে যেটা কিন্তু ফসজিন যে গ্যাস রয়েছে সেটা কিন্তু আমরা বলি কার্বনিল ক্লোরাইড, ঠিক আছে। প্লাস্টার অফ প্যারিস যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় এখান থেকে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। কি বললাম? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, যেটাকে কিন্তু বলা হয় প্লাস্টার অফ প্যারিস। এছাড়া আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানি যে দার্শনিকের উল এটাকে কাকে বলা হয়, যেটা কিন্তু জিঙ্ক অক্সাইডকে কিন্তু বলা হয়ে থাকে দার্শনিকের উল। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় তোমাদের এক্সাম। এছাড়া আমরা যদি বলি যে তোমাদের কার্বলিক যে অ্যাসিড রয়েছে সেটাই কি বলা হয়, সেটা সাধারণ নাম বলা হয় যেটা হচ্ছে ফেনল। পরবর্তী যেটা প্রশ্ন আমরা দেখছি, নিম্নের কোন শিলাকে সমস্ত শিলার জনক বলা হয়ে থাকে? নিম্নের কোন শিলাকে সমস্ত শিলার জনক বলা হয়? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আগ্নেয় শিলা। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নের কে স্বরাজ নামক যে পত্রিকাটি এটি শুরু করেছিলেন? তো স্বরাজ নামক যে পত্রিকাটি এটা শুরু করেছিলেন কে? অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি কিন্তু স্বরাজ শব্দটি যে পত্রিকাটি এটা কিন্তু তিনি শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আমরা এখানে দেখে নেব যে ইম্পর্টেন্ট যে পত্রিকাগুলো তাদের যে পত্রিকার রচয়িতা ছিলেন বা তাদের হেড কে ছিলেন সেগুলো আমরা দেখে নেব। সম্পাদক, তো হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক যিনি ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী রয়েছে ইন্ডিয়ান মিরর, যেটা কিন্তু কেশবচন্দ্র সেনের ছিল। যুগান্তর নামক যেটা ছিল সেটা কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তের ছিল। সঞ্জীবনী ছিল যেটা কিন্তু কৃষ্ণকুমার মিত্রের। পরবর্তী আমরা দেখছি সন্ধ্যা নামক যে পত্রিকা যেটা কিন্তু ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের। কেশরী এবং মারহাট্টা যেটা কিন্তু ছিল বাল গঙ্গাধর তিলকের, গুরুত্বপূর্ণ। তত্ত্ববোধনী যেটা ছিল আমাদের অক্ষয় কুমার দত্তের, গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার এসেছে এই সমস্ত এক্সামে, ঠিক আছে। তো আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ যেগুলো দেখে নিলাম। এছাড়া আরও আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে যেমন বেঙ্গল যে আমাদের গ্যাজেট রয়েছে, যেটা কিন্তু হিকির কিন্তু ছিল, জেমস অগাস্টাস হিকির কিন্তু বেঙ্গল গ্যাজেট, এটা কিন্তু অবশ্যই তোমাদের বারবার আছে। অমৃতবাজার পত্রিকাটি ছিল কার? শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা। পার্থেনন নামক পত্রিকাটা ছিল, সেটা কার ছিল? ডিরোজিও, তোমরা সকলেই জানো ডিরোজিও সম্পর্কে। তো ডিরোজিওর যে ছাত্র সংঘ তাদের দ্বারাই কিন্তু ছিল পার্থেনন পত্রিকাটি, ঠিক আছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, এগুলো তোমরা একটু দেখে নেবে। এছাড়া তলোয়ার নামক একটা পত্রিকা ছিল, যেটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু বিনায়ক দামোদর সাভারকর, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, কোন বল স্যাটেলাইটকে পৃথিবীতে পতিত হওয়া থেকে আটকে রাখে? তো এই যে স্যাটেলাইটগুলো রয়েছে সেটা কোন বল, এমন একটা বল রয়েছে, এমন একটা ফোর্স রয়েছে যার মাধ্যমে কিন্তু পৃথিবীতে মানে চলে আসে না এই সমস্ত যে স্যাটেলাইটগুলো, তাদেরকে আটকে রাখে, এটা কোন বল? অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে অপকেন্দ্র বল। কেন্দ্রমুখী নয়, এটা কিন্তু অপকেন্দ্র বল। পরবর্তী প্রশ্ন আছে, যেটা কিন্তু আমাদের কেন্দ্রের বাইরের দিকে যেটা বল প্রয়োগ করে সেটা। পরবর্তী প্রশ্ন আছে, এটা লীলা স্যামসন কোন নৃত্যের সাথে যুক্ত? এই সমস্ত নৃত্য রিলেটেড, ড্যান্স রিলেটেড, তোমাদের ফেস্টিভ্যাল, ফেয়ার, ইম্পর্টেন্ট ড্যান্স ফর্ম, ফোক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স, সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে। তো এখানে কিন্তু লীলা স্যামসন, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, তিনি একজন ভারতনাট্যম ড্যান্সার। আর ভারতনাট্যম কোন রাজ্যের? অবশ্যই কিন্তু এটা তামিলনাড়ুর এবং সবচেয়ে পুরনো ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে। এখানে কথাগুলি রয়েছে, কথাগুলি কোন রাজ্যের? যেটা কিন্তু আমাদের রয়েছে কেরালার কথাগুলি এবং মোহিনীঅট্টম দুটোই হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স। ওড়িশি কোন রাজ্যে? যেটা কিন্তু ওড়িশার, এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স, ওড়িশা। পরবর্তী রয়েছে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স।
এই ধরনের টোটাল অনেকগুলো আমাদের ক্লাসিক্যাল ডান্স রয়েছে 8টা, এবং একটা সেমি ক্লাসিক্যাল ডান্স রয়েছে যেটা হচ্ছে আমাদের ছৌ। এই ছৌ তিন জায়গায় দেখতে পাওয়া যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়া ছৌ, ঝাড়খণ্ডে দেখতে পাওয়া যায় সরাইকেলা ছৌ, এবং আমাদের উড়িষ্যায় দেখতে পাওয়া যায় যেটা কিন্তু ময়ূরভঞ্জ ছৌ। তো এগুলো তো আমাদের দেখতে হবে। এছাড়া আর কি আমাদের ক্লাসিক্যাল ডান্স রয়েছে, যেমন আমাদের কত্থক রয়েছে যেটা কিন্তু নর্দার্ন ইন্ডিয়া, বিশেষ করে উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া আমাদের আসামে রয়েছে যেটা কিন্তু সাত্রিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে নিউয়েস্ট আমাদের ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়ে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়। এবার আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে দেখে নেব এই যে ব্যক্তিবর্গরা রয়েছে যারা কিন্তু ক্লাসিক্যাল ডান্সের মাধ্যমে যারা নৃত্য পরিবেশন করে, ইম্পর্টেন্ট যেগুলো কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়, সেগুলো আমরা দেখে নেব, যদিও আমরা ডিটেল ক্লাসে এগুলো কভার করেছি। কত্থক সম্পর্কে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব বীরজু মহারাজ। এই যে মহারাজগুলো তোমাদের বলেছিলাম, বীরজু মহারাজ, লাচ্ছু মহারাজ, শম্ভু মহারাজ, তো এনারা সকলে কিন্তু কত্থকের সাথে যুক্ত। এমনকি সীতারা দেবীও তিনি কিন্তু কত্থকের সাথে যুক্ত, এবং এই সীতারা দেবী তিনি সকলে জানো তাকে কিন্তু কি বলা হয়, অবশ্যই কুইন অফ কত্থক বলা হয়। আর এটা কিন্তু তিনি বলেছিলেন, কে বলেছিলেন, অবশ্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, যেটা কিন্তু গোপী কৃষ্ণান, ইনিও কিন্তু কত্থকের সাথে যুক্ত। ভারতনাট্যমের সাথে যুক্ত ব্যক্তি টি বালা সরস্বতী। এছাড়া টি অর্থাৎ তাঞ্জোর বালা সরস্বতী, ঠিক আছে, পরীক্ষায় অপশানে কিন্তু এটাও থাকে। আচ্ছা, বিজয়ন্তীমালা ভাল্লি, যামিনী কৃষ্ণমূর্তি, এনারা সকলেই ভারতনাট্যম ড্যান্সার। আর যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম ড্যান্সারের সাথে তিনি একজন অন্ধ্রপ্রদেশের যে আমাদের রয়েছেন, যেটা হচ্ছে আমাদের কি অন্ধ্রপ্রদেশ যেটা রয়েছে কুচিপুড়ি ড্যান্সার, এবং তার সাথে সাথে ওড়িশিরও ড্যান্সার এই যামিনী কৃষ্ণমূর্তি, যদিও তিনি সম্প্রতি মারা গেছেন। পরবর্তী যেটা রয়েছে মণিপুরি হচ্ছে আমাদের অমবীর সিং, বিনো দেবী। এছাড়া রয়েছে গুরুত্বপূর্ণ, এটা বারবার আসছে, যেটা হচ্ছে গুরু বিপিন সিং, রীতা দেবী, এনারা সকলেই কিন্তু মণিপুরি ড্যান্সার। মোহিনীঅট্টম, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা, কনক রেলে, অনেকবার পরীক্ষা এসেছে কনক রেলে। শ্রীমতী কালামান্দালাম কল্যাণী কুট্টিয়াম্মা, ইনিও কিন্তু আমাদের রয়েছেন মোহিনীঅট্টম থেকে। ছৌ ড্যান্সের সাথে যুক্ত, যেটা হচ্ছে চন্দ্রশেখর ভোজ, গোপাল প্রসাদ দুবে। পরবর্তী আমরা দেখছি কথাগুলির সাথে যুক্ত পিকে কুঞ্জ কুরুপ এবং মধবন, যারা কিন্তু আমাদের রয়েছেন রামন কুট্টি নায়ার, এনারা সকলে কথাগুলির সাথে যুক্ত। কুচিপুড়ির সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্যে হচ্ছে রাজা রেড্ডি, গুরুত্বপূর্ণ, আর এটা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে অলরেডি চলে আসা কোশ্চেন। এছাড়া রয়েছে তীর্থনারায়ণ, এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন যারা কিন্তু বিভিন্ন আমাদের ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত। পরবর্তী আমাদের যে কোশ্চেন রয়েছে, 1945 সালে জাপানের নাগাসাকিতে ফেলা পারমাণবিক যে বোমা ছিল, এখানে নিম্নের কোনটির ব্যবহার করা হয়েছিল। গুরুত্বপূর্ণ কোশ্চেনটা ছিল 1945 সালে জাপানের যে হিরোশিমা নাগাসাকি, যেখানে কিন্তু তোমাদের এখানে ফেলা হয়েছিল, যেটা কিন্তু পারমাণবিক বোমা, এখানে কিন্তু এটা হয়েছিল, কোনটা ব্যবহার করা হয়েছিল নিম্নের মধ্যে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্লুটোনিয়াম, কিন্তু এটা কিন্তু ব্যবহার করা হয়েছিল এই জাপানের নাগাসাকিতে ফেলা 1945 সালের যে পারমাণবিক বোমা। পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই তোমরা দেখে নেবে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেটা কিন্তু লাস্ট হয়েছিল 2020-21 133টা শিফটের সলিউশন। এখানে কিন্তু রয়েছে, এখানে 300টা কিন্তু এখানে পেজে তোমাদের এটা কভার করা রয়েছে। এখানে দুটো পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এই সম্পূর্ণ যেখানে রয়েছে, এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন কতগুলো আছে, 133টা শিফটে 40টা করে কোশ্চেন, মানে তোমরা হিসাব করে নেবে। টোটাল কিন্তু এখানে 5000-এর ওপর কিন্তু এখানে প্রশ্ন সংখ্যা রয়েছে, সবই বাংলা ভাষায় এবং প্রিন্টেবল ফরম্যাট। তো যাদের প্রয়োজন রয়েছে, তোমরা যারা সামনে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম দেবে, তারা অবশ্যই কিন্তু এই পিডিএফটা কমপ্লিট করা দরকার, কারণ এগুলো সবই কিন্তু লাস্ট এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অবশ্যই তোমরা যারা প্রয়োজন আছে, এটা 99 টাকা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই এটা বাই করতে পারবে। ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে নেবে। এছাড়া এখানে তোমরা যেটা দেখছো জীবনবিজ্ঞান অথবা বায়োলজি, যেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপকামিং যারা এনটিপিসি এবং সবথেকে বেশি হচ্ছে রেলের গ্রুপ ডি যারা লেভেল 1-এর এক্সামটা দেবে তাদের জন্য, কারণ সেখানে সায়েন্সের জন্য আলাদা করে তোমাদের পোর্শন থাকে, একটা সেকশন থাকে। তো এখানে কিন্তু যে সমস্ত চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু রেলের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এখানে বায়োলজির যতগুলো তোমাদের চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে, সমস্ত চ্যাপ্টার এখানে কিন্তু ইনক্লুড করা রয়েছে। সমস্ত চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো এখানে রয়েছে। আর এই প্রশ্নগুলো কোথাকার, এগুলো সবই কিন্তু রেলে আসা বিগত 10 বছরের প্রশ্ন, যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, একটা প্রশ্ন এর তার বাইরে নয়। এবং এসএসসিরও কিছু কোশ্চেন এখানে কিন্তু নেওয়া রয়েছে, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো অবশ্যই তোমরা যারা এই পিডিএফটা সংগ্রহ করতে চাও, তোমরা কিন্তু এখানে 70টা এখানে পেজে কিন্তু কভার করা আছে কমপ্লিট পিডিএফটি। এখানে যে বায়োলজির যে কোশ্চেনগুলো রয়েছে, এখানে টোটাল বায়োলজির 1250 প্লাস কিন্তু এখানে টোটাল কোশ্চেন রয়েছে তোমাদের বায়োলজি থেকে, যেগুলো আরআরবির অর্থাৎ বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে ₹60-তে। কততে? 60 অর্থাৎ 60 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবে বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সামনের আরআরবি এবং এসএসসির এক্সামের জন্য।
রেলের এক্সামে সবথেকে বেশি জিকে সেকশনের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলি সেটা হচ্ছে কারেন্ট সেকশন, কারেন্ট ইভেন্ট অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা 2024-এ যে সমস্ত হওয়া এক্সাম দেখেছি রেলের পক্ষ থেকে, অবশ্যই সেই সমস্ত এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে প্রচুর পরিমাণে কিন্তু ছিল, এবং আমাদের পিডিএফ থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের। তোমরা যদি 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্স এখনো পর্যন্ত কমপ্লিট না করে থাকো তাহলে আমাদের থেকে এটা দেখতে পারো। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে 1200+ কোশ্চেন, যেটা কিন্তু তোমাদের রয়েছে প্রতি মাসে টপ 100 কোশ্চেন, অর্থাৎ 12 মাসের 1200 কোশ্চেন 2024-এর প্রিভিয়াস ইয়ার, যেগুলো কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এগুলো, ঠিক আছে। তো এই যে কোশ্চেনগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু তোমরা 80 টাকা দিয়ে পেয়ে যাবে, এবং তার সাথে পাবে এই জিস্টটা, যেটা কিন্তু লাস্ট টাইম ডিভিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু জিস্টে রয়েছে তোমাদের 50টা পেজের মধ্যে জিস্ট কভার করা রয়েছে। জিস্টের সাথে 1200 কোশ্চেন তো অবশ্যই পাবে, তো অবশ্যই আগে তোমরা জিস্টটা কভার করে নেবে, তারপর 1200 কোশ্চেন করবে। এটা হচ্ছে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, যেটা কিন্তু তোমরা 80 টাকা দিয়ে পেয়ে যাবে। এছাড়া 2025-এর যে সমস্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, কারণ রেলের এক্সামের জন্য তোমাদের মোটামুটি যে মাসে এক্সাম হচ্ছে তার 1 মাস আগে পর্যন্ত কারেন্ট কভার করলেই তোমাদের হয়ে যাবে, এবং তার সাথে 2024-এ করতে হবে। এবং ফেব্রুয়ারি 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে তোমাদের রয়েছে, এখানে টোটাল কতগুলো পেজ সংখ্যা রয়েছে 31 কিন্তু এখানে তোমাদের পেজ সংখ্যা রয়েছে, এবং এই কমপ্লিট যে আমাদের এখানে রয়েছে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু তোমাদের কতগুলো কোশ্চেন রয়েছে এখানে যদি আমরা কোশ্চেনের কথা বলি 450+ কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে, 450+ এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, একদম ডিটেল রয়েছে। তোমরা যারা যারা প্রয়োজন আছে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থেকে তোমাদের নাম্বার পেয়ে যাবে, যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে। এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু তোমাদের এখানে 500+ কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এই মার্চের মাসে। এখানে কিন্তু টোটাল যে পেজ সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 33টা কিন্তু এখানে পেজ সংখ্যা রয়েছে, এখানে 500-র ওপর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাচ্ছে। তো যার যার প্রয়োজন আছে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টে একসাথে পেয়ে যাবে, যেটা হচ্ছে তোমরা পেয়ে যাবে ₹55। ₹55-এ তোমরা কিন্তু এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। এটার এরকম দাম রাখা হয়েছে, এবং সর্বনিম্ন দাম অবশ্যই রাখা হয়েছে। আমাদের যে সমস্ত পিডিএফগুলো রয়েছে সবই সর্বনিম্ন প্রাইস রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে একটাও যদি তোমাদের এখান থেকে বাইরে আসে তো তোমরা তখন বলবে, কারণ এখানকার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে। এখানে এমন কোনো প্রশ্ন নেই, তোমাদের কিন্তু বিগত বছরের প্রশ্নের যে স্ট্রাকচার সেটাকে দেখে এবং এই রেলেট এবং আমাদের এসএসসি টিসিএস প্যাটার্নের উপর ভিত্তি করে কিন্তু এটা রেডি করা আছে, যদিও তোমাদের এসএসসির ভেন্ডর চেঞ্জ হচ্ছে এবং রেলের এক্সাম কিন্তু টিসিএসই করাচ্ছে, ঠিক আছে। আর রেলের এক্সামে হয়েছে যেটা হচ্ছে আরপিএফ এসআই 2024-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়েছিল 15টা শিফটে তোমাদের কিন্তু এখানে কোশ্চেন পেপার হয়েছিল, 15টা শিফটে টোটাল 15টা শিফটে যে কটা কোশ্চেন রয়েছে সেগুলো আবার চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে। 55টা পেজের মধ্যে এখানে কভার করা রয়েছে আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেমন বুক অ্যান্ড অথর রয়েছে, আর্ট অ্যান্ড কালচার রয়েছে, ঠিক সেরকম স্ট্যাটিক জিকে রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এমনকি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সবই এখানে তোমাদের রয়েছে আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো এই সমস্ত যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো তোমরা 35 টাকা দিয়ে পেয়ে যাবে কমপ্লিট, ঠিক আছে, যেটা কিন্তু 2024-এর লেটেস্ট কোশ্চেন পেপার আরপিএফ এসআইতে আসা, ঠিক আছে। তো যাদের প্রয়োজন আছে তোমরা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। এবং এখানে তোমরা সবই দেখতে পাচ্ছ, যার যেটা প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করে নেবে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্স সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এনটিপিসি পিওয়াইকেও যেখানে 5000+ কোশ্চেন রয়েছে, এবং বায়োলজি যেখানে কিন্তু তোমাদের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ। এবং এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো 2024-এ পিওয়াইকেও জিকে, যেখানে কিন্তু 53টা শিফট ওয়াইজ সলিউশন রয়েছে, তোমরা এটা দেখে নেবে জিকে কোশ্চেন। আর 2025-এর কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রেডি হচ্ছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং তোমাদের অবশ্যই বলবো তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই দেখছো না সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, অবশ্যই সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের 33টা শিফটের যে সলিউশন, 133টা শিফটের এনটিপিসি, সেখানে কিন্তু 32 নম্বর শিফট থেকে এখানে পরবর্তীতে শুরু হয়ে যাচ্ছে। পরবর্তী যে আমাদের প্রশ্ন রয়েছে, রাজ্যসভার নির্দিষ্ট যে সদস্য সংখ্যা কতজন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 250 জন। পরবর্তী প্রশ্ন আছে, বৈশাখী ফেস্টিভ্যাল, বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো এখানে কিন্তু ফেস্টিভ্যাল থেকে তোমাদের ইম্পর্টেন্ট ক্লাস আমাদের রয়েছে চ্যানেলে, অবশ্যই দেখে নেবে। এসএসসির জন্য এক্সামের জন্য যে আমাদের ক্লাসটা ছিল অবশ্যই সেটা দেখে রাখবে, কারণ সেটা কিন্তু তোমাদের এটা করানো হয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসএসসি জিডিতে আসা কোশ্চেন, যদিও অন্যান্য এক্সামে এসেছে। বৈশাখী, এটা কিন্তু আমাদের অবশ্যই রাইট অ্যান্সার হবে পাঞ্জাবে কিন্তু এটা পালন করা হয় বৈশাখী ফেস্টিভ্যাল। তো এই ধরনের বিভিন্ন ফেস্টিভ্যাল রয়েছে, আমরা ছোট্ট করে একটু দেখে নেব তবুও। আসাম থেকে আমরা যে সমস্ত ফেস্টিভ্যালগুলো পাই সেগুলো হচ্ছে আমাদের বিহু কিন্তু আমাদের রয়েছে একটা ফোক ড্যান্স, যেটা কিন্তু আসামে। কামাখ্যা মেলাটা কোথায় হয়? কামাখ্যা ফেস্টিভ্যাল, যেটা কিন্তু অবশ্যই আসামে। মে ডাম মে ফি, এটা কিন্তু আমাদের সিএইচএসএলে আসা কোশ্চেন, ঠিক আছে। তো মে ডাম মে ফি এটা কিন্তু তোমাদের হয় আসামে। অম্বুবাচী মেলা আসামে। জোন মিল মেলা, যেটা কিন্তু আসামে। আর এই যে জোন মিল এবং অম্বুবাচী, ঠিক আছে, আর কামাখ্যা মেলা, এগুলো তোমাদের বিহু, এগুলো সব রেলে আসা কোশ্চেন, ঠিক আছে। ত্রিপুরা থেকে যে সমস্ত আমাদের ফেস্টিভ্যাল রয়েছে সেগুলো আমাদের রয়েছে খরচি পূজা, দুর্গাপূজাও কিন্তু এখানেও হয়, ঠিক আছে, ত্রিপুরাতেও। গঙ্গা পূজা,
তারপরে আমাদের রয়েছে গিয়ারিয়া পূজা, ঠিক আছে, এগুলো রয়েছে আমাদের ত্রিপুরা থেকে। উড়িষ্যা থেকে আমরা যদি দেখি সেটা কিন্তু অবশ্যই উড়িষ্যা পুরীর রথযাত্রা, সেটা কিন্তু অবশ্যই দেখবো। এছাড়া কোনারক যে আমাদের ফেস্টিভ্যালটা রয়েছে, যেটা কিন্তু যদিও একটা ইউনেস্কোর মাধ্যমে এটা হেরিটেজ সাইট রয়েছে, কোনারক সূর্য টেম্পল। এবং এছাড়া আমাদের রয়েছে এটা আন্তর্জাতিক বালি যে শিল্প উৎসব, যেটা কিন্তু পালন করা হয় এই উড়িষ্যাতে, ঠিক আছে। পরবর্তী আমরা দেখছি কি বিহারে কিন্তু ছট পূজা, যেটা কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল রয়েছে এই বিহারে। এছাড়া রয়েছে কি করম উৎসব, পারুল, এই সমস্ত আমরা দেখবো এই বিহার থেকে, ঠিক আছে। আর বিহারে কিন্তু যাতায়াত ছৌ, এই সমস্ত যে আমরা ফক ড্যান্সও দেখি। ঝাড়খণ্ডে আমরা দেখবো ছট পূজা, অবশ্যই দেখবো ঝাড়খণ্ডে বন্দনা, সারহুল গুরুত্বপূর্ণ, যেটা শাল গাছের সম্মানে পালন করা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে কিন্তু তোমাদের বারবার কিন্তু এটা এসএসসি এবং রেলে কিন্তু এসেছে, ঠিক আছে, সারহুলটা। এছাড়া কিন্তু আরেকটা দেখবে যেটা কিন্তু তোমাদের রয়েছে সোহরাই, ঠিক আছে। সোহরাই ফেস্টিভ্যাল, এটা কিন্তু ঝাড়খণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, যেটা কিন্তু গবাদি পশুর সম্মানে কিন্তু এটা পালন করা হয় এই ঝাড়খণ্ডে। আর সারহুল হচ্ছে শাল গাছের সম্মানে, দুটোই ঝাড়খণ্ডে। উত্তরপ্রদেশ থেকে আমরা দেখবো যেটা কিন্তু রামনবমী, যেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিয়েছো, কদিন আগে আমরা এটা পালন করলাম। এছাড়া রয়েছে যেটা রামলীলা, কুম্ভমেলা কিন্তু এই 2024-এ যেটা কিন্তু আমাদের সম্প্রতি হয়েছিল, তোমরা সকলে জানো সেটা, যেটা কিন্তু আমাদের হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, ঠিক আছে, ত্রিবেণী সঙ্গমে। এটা কিন্তু 144 বছর পর হয়েছিল যেটা। এছাড়া আমরা পরবর্তী প্রশ্ন দেখবো, আমাদের আছে কি দেখবো, ঘনকোণ এর এককের পরিমাপ যেটা কিন্তু রয়েছে কোনটা। তো ঘনকোণ কোন এককে এটা পরিমাপ করা হয়, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি স্টেরিডিয়ান। কোণের হচ্ছে রেডিয়ান, ঘনকোণের হচ্ছে স্টেরিডিয়ান। এই রেডিয়ান রয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্গেলের, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, গান পাউডারে প্রধানত কি থাকে, কোনটা ব্যবহার করি আমরা গান পাউডারে, আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে, ভালো করে দেখো। এটা কিন্তু আমাদের ডব্লিউবিতেও এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হতে পারে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু পটাশিয়াম নাইট্রেট কিন্তু ব্যবহার করা হয় এই গান পাউডারে। পরবর্তী আমাদের প্রশ্ন, এটা কিন্তু ডব্লিউবিতে তোমাদের হয়তো এসেছে, ঠিক আছে, না আসলেও কিন্তু অলরেডি চলে আসবে, ঠিক আছে, দেখে নিও এটা। পরবর্তী প্রশ্ন আছে, আর তোমাদের বলে রাখি ডব্লিউবি কিন্তু ইম্পর্টেন্ট যে আমাদের কোশ্চেনগুলো রয়েছে, এবং ডব্লিউবির এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সম্ভাবনা রয়েছে হওয়ার, তার কারণ সামনেই তোমাদের 2026, আর 2026 মানে কিন্তু তোমাদের রয়েছে একটা ভোট, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভার ভোট, যেটা কিন্তু তোমাদের মানে পুলিশ প্রশাসন আমাদের রাজ্যে এমনি কিন্তু একদম ল্যাগ রয়েছে, অনেক কিছুই মানে অভাব রয়েছে আমাদের পুলিশ প্রশাসনের। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই নিয়োগটা করতে হবে, যেটা কিন্তু অলরেডি চলছে, যদিও নতুন ভ্যাকেন্সি আবার আসার সম্ভাবনাও রয়েছে। যাই হোক, সেটা কিন্তু পরের কথা, আগে এই এক্সামটা তো হোক। তো এর জন্য কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ক্লাস শুরু হয়ে যাবে, এবং সাজেশন ক্লাস এবং সাজেশন নোট সব কিছু তোমরা পাবে। কিছুদিন একটু ওয়েট করতে হবে ডব্লিউবির জন্য। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, সুইডেনের রাজধানী কোথায়। তো সুইডেনের রাজধানী এটা কোথায় হয়ে যাবে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে স্টকহোম, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট কিন্তু রাজধানী থেকে তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, আমরা ছোট্ট করে দেখে নিই ইম্পর্টেন্ট রাজধানী, যেটা কিন্তু রয়েছে ইরানের রাজধানী হচ্ছে আমাদের তেহরান। ইরাকের রাজধানী হয়ে যাবে আমাদের বাগদাদ। ইসরায়েলের রাজধানী হয়ে যাবে জেরুজালেম। এছাড়া রয়েছে কম্বোডিয়া হচ্ছে আমাদের কি ফনমপেন, যেটাকে আমরা বলি, ঠিক আছে, এটা নমপেন বা ফনমপেন। তুরস্কর যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের আঙ্কারা, তুরস্ক। থাইল্যান্ডের রয়েছে যেটা কিন্তু ব্যাংকক, আমরা সকলেই জানি থাইল্যান্ডে ব্যাংকক। এছাড়া দক্ষিণ কোরিয়ার হচ্ছে সিওল। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দূরে জিজ্ঞাসা করা হয়। এবং ফিলিপাইন্স, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফিলিপাইন্সের ম্যানিলা, যেটা কিন্তু ফিলিপিন্স। এবং ভিয়েতনামের হচ্ছে হ্যানয়। মালয়েশিয়ার হচ্ছে কুয়ালালামপুর। সিরিয়ার হচ্ছে দামাস্কাস। এছাড়া আমাদের রয়েছে বুলগেরিয়ার সোফিয়া। হাঙ্গেরির হচ্ছে বুদাপেস্ট। সার্বিয়ার হচ্ছে বেলগ্রেড। স্পেনের হচ্ছে মাদ্রিদ। ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়, এবং তোমরা যদি চাও তাহলে আমরা ইন্টারন্যাশনাল যে সমস্ত আমাদের দেশগুলো রয়েছে, সমস্ত দেশের একটা ক্যাপিটাল এবং কারেন্সি নিয়ে তোমাদের একটা ক্লাস করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। যদিও কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের ডব্লিউবির জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আগে থেকে বলে দিই, কারণ এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে ডব্লিউবিতে। আর এখানে আমাদের রয়েছে পরবর্তী প্রশ্ন, যেটা কিন্তু আমাদের রেলেরও কিন্তু জিজ্ঞাসা করা হয় এই ধরনের কোশ্চেন। নিম্নের কোনটির ক্ষেত্রে হিমাদ্রি শব্দটি ব্যবহৃত হয়। তো হিমাদ্রি যে শব্দটি রয়েছে এটা কিন্তু ব্যবহার করা হয়, সেটা কিন্তু গ্রেটার হিমালয়ের জন্য, ঠিক আছে, হিমাদ্রি। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নের কে চৌগান বা পোলো খেলতে গিয়ে মারা যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা সকলেই জানি চৌগান বা পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিলেন 1210-এ কে, কুতুবউদ্দিন আইবক। দিল্লির দাস বংশের যে শাসক ছিলেন কুতুবউদ্দিন আইবক, তিনি কিন্তু এই পোলো বা চৌগান খেলতে গিয়ে তিনি কিন্তু ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এটাও জিজ্ঞাসা করা হয়, ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান কে, তো কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক অনেক কিছুই তৈরি করেছিলেন, অবশ্যই কুতুব মিনার তৈরি করেছিলেন, ঠিক আছে। তো আরও জিনিস তিনি কিন্তু তৈরি করেছিলেন, তোমাদের ডিটেল ক্লাস অলরেডি করানো রয়েছে। 1504 সালে নিম্নের কে আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। তো 1504-এ যে আগ্রা শহরটা, পরীক্ষা এইভাবে জিজ্ঞাসা আগ্রা শহরের প্রতিষ্ঠা থাকে, রাইট অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট লোদি বংশের শাসক সিকান্দার লোদি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আমরা একটু দেখে নেব যে ফতেপুর সিক্রি এটা তৈরি করেছিল কে, অবশ্যই কিন্তু আকবর তৈরি করেছিল ফতেপুর সিক্রি, ইবাদতখানা, ঠিক আছে, এগুলো তৈরি করেছিল আকবর। হায়দ্রাবাদ এটা কিন্তু তৈরি করেছিল কে, মোহাম্মদ কুলি কুতুব শাহ, ঠিক আছে, মোহাম্মদ কুলি কুতুব শাহ তিনি কিন্তু হায়দ্রাবাদ শহরটি নির্মাণ করেছিলেন।
অমৃতসর যেটা কিন্তু গুরু রামদাস, রয়েছে আমাদের ভোপাল যেটা কিন্তু রাজা ভোজ, পাটনা রয়েছে যেটা কিন্তু উদয়ন তৈরি করেছিলেন, বিজাপুর যেটা কিন্তু অবশ্যই যেটা আমাদের আদিল শাহ তিনি কিন্তু তৈরি করেছিলেন বিজাপুরটা। আর পাটনা সম্পর্কে তোমাদের দেখে রাখতে হবে, পাটনা কিন্তু উদয়ন তখনই তৈরি করেছিলেন, যদিও তার রাজধানী ছিল এর আগে আমরা যদি দেখি যে হরজঙ্গ বংশ মগধের, তখন কিন্তু আমরা দেখব বিম্বিসার, তার পরবর্তী শাসক ছিল অজাশত্রু, তার পরবর্তী ছিল হচ্ছে উদয়ন। যদিও উদয়ন কিন্তু এই আমাদের যে আগে আমাদের ক্যাপিটাল ছিল সেটা কিন্তু রাজগৃহ ছিল বা গ্রীববধ যেটাকে আমরা বলি, সেখান থেকে কিন্তু উদয়ন কিন্তু এখানে স্থানান্তর করেছিল তার রাজধানীটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে তুগলকাবাদ কিন্তু গিয়াসউদ্দিন তুগলক তিনি কিন্তু ছিলেন। পরবর্তী আর কি আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে বিশ্ব নারী দিবস এটা কবে পালন করা হয়? তো বিশ্ব নারী দিবস এটা কবে পালন করা হয়, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, সকলেই জানো ইন্টারন্যাশনাল যে আমাদের ওমেন্স ডে, যেটা কিন্তু 8ই মার্চ কিন্তু এটা পালন করা হয়ে থাকে। ইম্পর্টেন্ট ডেজ থেকেও তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, তো আমরা দেখে নেবো 26 জানুয়ারি যেটা কিন্তু আন্তর্জাতিক শুল্ক দিবস, যেটা কিন্তু কাস্টমস ডে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কাস্টমস ডে, যেটা কিন্তু 26 জানুয়ারি এটা পালন করা হয়। পরবর্তী আমরা দেখছি 14 ফেব্রুয়ারি যেটা কিন্তু বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়, 22 মার্চ বিশ্ব জল দিবস, এছাড়া আমাদের 22 এপ্রিল যেটা কিন্তু রয়েছে ধরিত্রী দিবস অর্থাৎ আর্থ ডে, ওয়ার্ল্ড আর্থ ডে পালন করি আমরা কবে, যেটা কিন্তু 22 এপ্রিল। পরবর্তী রয়েছে 31 মে যেটা কিন্তু বিশ্ব তামাক মুক্ত দিবস, তামাক বর্জ্য দিবস, এবং 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইন্টারন্যাশনাল, যেটা কিন্তু আমরা পালন করে থাকি, এবং 28 জুলাই কিন্তু আমরা পালন করি বিশ্ব হেপাটাইটিস দিবস। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়। পরবর্তী রয়েছে 12ই আগস্ট যেটা কিন্তু আন্তর্জাতিক যুব দিবস, যেটা কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পালন করি। 26 সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস, যেটা কিন্তু আমাদের রয়েছে 16ই সেপ্টেম্বর যেটা রয়েছে 16ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস। আর ওজোন স্তরের জন্য কোন আমাদের যে চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোন চুক্তি স্বাক্ষর করা হয়েছিল ওজোন স্তর রক্ষার জন্য, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই বলবে কত সালে এবং কোন চুক্তি, এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। আগের ক্লাসে বলেছিলাম 24 অক্টোবর জাতিসংঘ দিবস, আমাদের সংগঠিত জাতিমঞ্চ, যেটা কিন্তু 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল 1945-এর, ঠিক আছে। 14ই নভেম্বর এটা কোন দিবস আমরা পালন করছি, যেটা কিন্তু অবশ্যই বিশ্ব ডায়াবেটিক্স ডে। পরবর্তী রয়েছে আমাদের 10ই ডিসেম্বর যেটা কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এটা কিন্তু পালন করি 10ই ডিসেম্বর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার জিজ্ঞাসা করা হয়। তো চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। যদি ভালো লাগে একটা লাইক সকলে করে দেবে, শেয়ার কিন্তু অবশ্যই হওয়া চাই। কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছিলেন? তো মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছিলেন কে? অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটাকে আমরা বলি, বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা শুরু করেছিলেন কে? যেটা কিন্তু আলাউদ্দিন খলজি তিনি কিন্তু শুরু করেছিলেন। রেশনিং ব্যবস্থা তিনি শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা কী নামে পরিচিত? বলেছে বার্ধক্য সংক্রান্ত যে আমাদের বৈজ্ঞানিক যে সমস্ত স্টাডি সেটাকে আমরা বলে থাকি কি? জেরন্টোলজি। পরে কোশ্চেন আছে, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আমরা দেখে নেব মরফোলজি মানে কি? যেটা কিন্তু অঙ্গ সংস্থান অর্থাৎ অঙ্গ সম্পর্কিত যে সমস্ত স্টাডি। অ্যাস্ট্রোনমি কি? যেটা কিন্তু জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত স্টাডি। এছাড়া আমাদের রয়েছে নিউরোলজি অর্থাৎ স্নায়ু অর্থাৎ আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে স্নায়ুতন্ত্র সেই সম্পর্কিত স্টাডি। ডার্মাটোলজি যেটা হচ্ছে আমাদের চামড়া অর্থাৎ চর্ম সম্পর্কিত যে আমাদের স্টাডি রয়েছে সেটা হচ্ছে আমাদের ডার্মাটোলজি। আর্কিওলজি যেটা কিন্তু অবশ্যই প্রত্নতত্ত্ব, যেটা হচ্ছে যারা আমাদের ইতিহাসবিদ যারা রয়েছেন, প্রত্নতত্ত্ববিদ যারা কিন্তু আর্কিওলজি সেই যে সমস্ত স্টাডি করে থাকে। পরবর্তী রয়েছে অ্যাপোলজি যেটা কিন্তু আমাদের রয়েছে নৃতত্ত্ব। পরবর্তী রয়েছে আমাদের মাইক্রোবায়োলজি যেটা হচ্ছে অণুজীব সংক্রান্ত আমাদের যে স্টাডি রয়েছে সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। পরবর্তী প্রশ্ন আছে সাইকোলজি অর্থাৎ যে মনোবিজ্ঞান অর্থাৎ মন সম্পর্কিত যে স্টাডি রয়েছে। সাইটোলজি অর্থাৎ সেল সম্পর্কিত যে স্টাডি অর্থাৎ কোষ সম্পর্কিত যে স্টাডি সেটাই হচ্ছে সাইটোলজি। বোটানি অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ সম্পর্কিত যে স্টাডি আছে। এছাড়া রয়েছে মেট্রোলজি অর্থাৎ ওজন ও পরিমাপ সংক্রান্ত যে বিদ্যা রয়েছে সেটাই হচ্ছে মেট্রোলজি। অস্টিওলজি অর্থাৎ অস্থি সম্পর্কিত যে বিদ্যা সেটাই হচ্ছে অস্টিওলজি। রেডিওলজি যেটা হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের একক কি? অবশ্যই সেটা তোমরা বলবে। এবং তেজস্ক্রিয় যে সমস্ত পদার্থগুলো রয়েছে যেমন রেডিয়াম, ঠিক আছে, থোরিয়াম। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সোসিওলজি যেটা হচ্ছে মানব সমাজ সম্পর্কিত যে বিদ্যা সেটাই হচ্ছে সোসিওলজি। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে ভারতে আক্রমণের জন্য নিম্নের কে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আছে এবং এই কোশ্চেনটা তোমাদের অলরেডি আসা কোশ্চেন, আমাদের এসএসসি এবং আরআরবি দুটো এক্সামে কিন্তু এসেছে। তো ভারত আক্রমণের জন্য নিম্নের কে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন? তো এখানে কোনটা হবে? অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু দৌলত খান। তিনি কিন্তু বাবরকে এই ভারত আক্রমণের জন্য তিনি কিন্তু তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরের কোশ্চেন আছে দমকলের লোকেদের পোশাক কোন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় যাতে আগুন না লাগে? তো এখানে কী রয়েছে? দমকলে যারা কাজ করে যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের পোশাক তো অবশ্যই সেটা কিন্তু আগুন ধরে যেতে পারে, কিন্তু
ধরবে না, তার কারণ এমন কিছু জিনিস দিয়ে সেটা কিন্তু তাদের তৈরি করা হয়। সেই জিনিসটা কি, যেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মেলামাইন। মেলামাইনের মাধ্যমে কিন্তু তৈরি করা হয় তাদের পোশাক, যার ফলে তাদের যে পোশাক রয়েছে সেখানে সহজে আগুন ধরে না। পরবর্তী প্রশ্ন রয়েছে, কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1800 সালে প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি, কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, তার আগে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেমন আমরা সকলে দেখে নেব তত্ত্ববোধিনী সভা, এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী আছে স্কুল বুক সোসাইটি, ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায়। আর এগুলো কে কবে প্রতিষ্ঠা করছে সেই সালগুলো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। আর যদিও কিন্তু তোমাদের কিন্তু এখানে ক্লাস অলরেডি করানো রয়েছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে, এবং তোমরা কিন্তু চাইলে আরেকবার তোমাদের এখান থেকে ডিটেল ক্লাস কিন্তু চলে আসবে। আর অবশ্যই তোমরা যারা যারা ক্লাস দেখছো, অবশ্যই যে তোমরা এক কাজ করবে, এই সমস্ত যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ কে কোনটা তৈরি করেছিল, কিন্তু সালগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, এই সমস্ত সালগুলো, তাহলেই তো আমরা বুঝতে পারবো তোমরা কীরকম তোমাদের স্টাডি রয়েছে। ঠিক আছে, তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর দেখলাম, স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায়। আত্মীয় সভা আমরা দেখছি রাজা রামমোহন রায়। একাডেমিক, যেটা কিন্তু একাডেমিক অ্যাসোসিয়েশন, যেটা কিন্তু ডিরোজিও তৈরি করেছিলেন। নববিধান ব্রাহ্ম সমাজ, আমাদের রাইট অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন ছিলেন। ব্রাহ্ম সমাজ কিন্তু রাজা রামমোহন রায়ের, এবং আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী। এই সমস্ত সালগুলো তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। চলো পরবর্তী আমরা দেখছি প্রার্থনা সমাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ তৈরি করেছিলেন। ভারত সভা, যেটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। ডন সোসাইটি, যেটা সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের মাধ্যমে তৈরি করা হয়েছিল। এবং অনুশীলন সমিতি, যেটা কিন্তু সতীশচন্দ্র বসু। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। ওয়ার্ল্ড লাইফ, যেটা ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা কোথায় অবস্থান করছে? কি আছে? ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউট, যেটা কিন্তু অবস্থান করছে কোথায়? উত্তরাখণ্ডে দেরাদুনে অবস্থান করছে। দেরাদুন উত্তরাখণ্ডে অবস্থান করছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নে কাকে ভারতের মেট্রো ম্যান বলা হয়? তো ভারতের মেট্রো ম্যান বলা হয় কাকে? অবশ্যই রাইট অ্যান্সার হবে শ্রীধরন, তাকে কিন্তু বলা হয়ে থাকে মেট্রো ম্যান অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন আছে, ওয়ারেন হেস্টিংস দ্বারা কলকাতায় যে জিপিও প্রতিষ্ঠা হয়েছিল, এটা কিন্তু কবে হয়েছিল? এটা তোমরা অবশ্যই বলো, রাইট অ্যান্সার কোনটা হবে? 1774, 1974 সালে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। কলকাতা জিপিও প্রতিষ্ঠা করা হয়েছিল ওয়ারেন হেস্টিংসের মাধ্যমে। পরের কোশ্চেন রয়েছে, 3 ওহম, 6 ওহম এবং 5 ওহম। তোমরা এখানে বলবে যে এই যে তিনটে রোধক রয়েছে, শ্রেণী সমবায়ে এদেরকে যদি যুক্ত করা হয় তাহলে এদের মধ্যে তুল্য রোধ কত হবে? তো তোমরা আশা করি এই ধরনের কোশ্চেনগুলো অলরেডি তোমরা করে ফেলেছো। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু ফিজিক্সের যে সূত্র যে সমস্ত রয়েছে এগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে মানে এই কোশ্চেনগুলো তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি, বিশেষ করে কিন্তু গ্রুপ ডিতে তোমাদের এই কোশ্চেনগুলো বারবার জিজ্ঞাসা করা হয়। আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যেগুলো দেখলাম, তো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার জিজ্ঞাসা করেছে। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? যেহেতু এটা শ্রেণী সমবায় রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করি, এই 3 ওহম, 6 ওহম এবং 5 ওহম এই সব কটাকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা যেটা পাবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো, যেটা তুল্য রোধ বেরিয়ে আসবে 6 আর 3, 9 আর 5, যেটা কিন্তু 14 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 14 ওহম। পরের কোশ্চেন আছে, রাশিয়ার মুদ্রার নাম কি? অবশ্যই তোমরা সকলে জানবে, রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। আর রাশিয়ার এখানে কি আছে? রাশিয়ার রাজধানী কি? যেটা কিন্তু মস্কো। রাশিয়া বর্তমান আমাদের প্রেসিডেন্ট কে রয়েছেন? অবশ্যই ভ্লাদিমির পুতিন। পরে প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে মালয়েশিয়ার আমাদের যদি আমরা দেখি মুদ্রার নাম কারেন্সি সম্পর্কে এবং ক্যাপিটাল সম্পর্কে তোমাদের একটা ডিটেল ক্লাস চলে আসবে। ঠিক আছে, তো মালয়েশিয়ার কিন্তু রিঙ্গিট আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরে আছে প্যারাগুয়ে হচ্ছে ওয়ারানি। পরবর্তী আছে আমাদের থাইল্যান্ডে কিন্তু রয়েছে বাত, ঠিক নয়, এটা ভাট। ঠিক আছে, পরবর্তী রয়েছে পেরুর কিন্তু হয়ে যাবে ইন্তি। ভুটানের হচ্ছে গুলট্রাম, ঠিক না, এটা হবে তোমাদের নুলট্রাম। ঠিক আছে, নুলট্রাম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভুটানের, এবং ভিয়েতনামের হয়ে যাবে কি? ডং। পরবর্তী রয়েছে আমাদের কি? ইসরায়েলের হচ্ছে শেকেল। পরের কোয়েশ্চেন আছে হাঙ্গেরি হচ্ছে ফোরিন্ট, ডেনমার্কের হচ্ছে ক্রোনা, এবং আমাদের রয়েছে তুরস্কর হচ্ছে লিরা। ঠিক আছে, এই সমস্ত ইম্পর্টেন্টগুলো ছিল, যদিও তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো কিন্তু একটা ক্লাসে কমপ্লিটটা কভার করা হবে একটা ক্লাসের মধ্যে, যেখানে তোমাদের থাকবে ক্যাপিটাল, কারেন্সি, ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো। আর যাদের তোমাদের প্রেসিডেন্ট দরকার হবে সেই সমস্ত ইম্পর্টেন্ট দেশের প্রেসিডেন্টের নাম। পরের প্রশ্ন রয়েছে এক্স রে, এটা কে তৈরি করেছিলেন? অবশ্যই আমরা রাইট অ্যান্সার হয়ে যাবে রন্টজেন, তিনি কিন্তু এক্স রেটা তৈরি করেছিলেন। পরবর্তী আমরা দেখব কোশ্চেন, ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আমরা দেখে নেব কে কবে কোনটা আবিষ্কার করছে। তো এখানে কিন্তু দেখে নিতে হবে অক্সিজেন কিন্তু এখানে আবিষ্কার করেছিলেন কে? জেবি প্রিস্টলি, তিনি কিন্তু অক্সিজেন গ্যাস আবিষ্কার করেছিলেন। অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন কে? ভ্যানসেন। ইউরিয়া আবিষ্কার করেছিলেন হুইলার, এবং আমাদের আবিষ্কার করেছিলেন যেটা ইউরেনিয়াম, যেটা কিন্তু ক্লাপরফট, যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে। ইলেকট্রন কিন্তু থমসন আবিষ্কার করেছিলেন। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই সব কটাই তোমাদের জিজ্ঞাসা করা হয়। প্রোটন কিন্তু রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন, ইলেকট্রন কিন্তু থমসন আবিষ্কার করেছিলেন, এবং নিউট্রন কণা যেটা কিন্তু আমাদের আবিষ্কার করেছিলেন কে? অবশ্যই সেটা তোমরা বলো। এয়ার কন্ডিশনার, যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে? WH ক্যারিয়ার। এরোপ্লেন কিন্তু রাইট ভাতৃদ্বয়, ঠিক আছে, রাইট ভাতৃদ্বয় অর্থাৎ অলভিল রাইট আর উইলভার রাইট, এই দুইজন ভাই মিলে কিন্তু আবিষ্কার করেছিল এরোপ্লেন।
পরের কোশ্চেন যেটা আছে, কৃত্রিম জিম যেটা কিন্তু আবিষ্কার করেছিলেন কে? হরগোবিন্দ খুরানা। হরগোবিন্দ খুরানা তোমরা সকলেই জানো, তাকে চেনো। কোষ কিন্তু আবিষ্কার করেছিলেন কে? রবার্ট হুক। 1665 তিনি কোষ আবিষ্কার করেছিলেন। কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন কে? রবার্ট ব্রাউন কিন্তু আবিষ্কার করেছিলেন কোষের নিউক্লিয়াস। যেটা কিন্তু পরবর্তী রয়েছে ক্যামেরা, যেটা কিন্তু ইস্টম্যান। এবং ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন কে? যেটা কিন্তু পরীক্ষায় আসে, স্টার্সবুর্গার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে। পরবর্তী যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটু লাইক করে দিও। ঠিক আছে, নিম্নের কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? তো নিম্নের কে হিন্দু বেনারস বিশ্ববিদ্যালয় আবিষ্কার করে এটা কিন্তু স্থাপন করেছিলেন? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পণ্ডিত মদন মোহন মালব্য, অপশান নাম্বার 1। পরের কোশ্চেন আছে, সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে উঠেছে? সালাল যে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে এটা কিন্তু আমাদের চেনাব যে রিভার রয়েছে তার উপর কিন্তু এটা তৈরি করা হয়েছে, জলবিদ্যুৎ প্রকল্প। এখান থেকে প্রশ্ন আছে, তো আমরা একটু দেখে নিই। ম্যাসেঞ্জার যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেটা কিন্তু ময়ূরাক্ষী নদীতে অবস্থান করছে, ঝাড়খণ্ডে। পরের প্রশ্ন রয়েছে, ভাগড়া নাঙ্গাল যে জলবিদ্যুৎ যে প্রকল্প রয়েছে এটা আমরা জানি যে শতদ্রু নদীর উপর রয়েছে, যেটা হিমাচল প্রদেশে। উকাই জলবিদ্যুৎ প্রকল্প যেটা কিন্তু তাপ্তি নদীর রয়েছে, যেটা কিন্তু গুজরাটে। রিহান্দ রয়েছে, যেটা কিন্তু রিহান্দ বাঁধও রয়েছে, এটা উত্তরপ্রদেশের রিহান্দ নদীর উপর রয়েছে। তেহরি ড্যাম, তেহরি বাঁধ এবং তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র যেটা কিন্তু ভাগীরথী উত্তরাখণ্ডে অবস্থান করছে। রংটং জলবিদ্যুৎ যেটা কিন্তু স্পিতি হিমাচল প্রদেশে। এবং আমরা যদি দীর্ঘতম বাঁধের কথা বলি, দীর্ঘতম বাঁধ হয়ে যাবে আমাদের কোনটা? উড়িষ্যার মহানদীর ওপর অবস্থান করছে হীরাকুদ বাঁধ, যেটা কিন্তু আমাদের ভারতের দীর্ঘতম বাঁধ। আর এখানেই কিন্তু রয়েছে তোমাদের হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প। ঠিক আছে, আর কেরালা কিন্তু পেরিয়ার রয়েছে এবং বিভিন্ন যে সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের রয়েছে এর সম্পর্কে তোমাদের আগেও বলেছিলাম। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের শিক্ষিতের হার কত? তো ভারতের শিক্ষিতের হার কত রয়েছে? অবশ্যই 74.04% আমাদের রাইট অ্যান্সার হবে। আর সবথেকে বেশি আমাদের শিক্ষিতের হার রয়েছে কোথায়? অবশ্যই কেরালাতে। সবথেকে কম কোথায় আছে? যেটা কিন্তু বিহারে। ঠিক আছে, যদিও বিহারে সবথেকে কম রয়েছে, কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী বিহারে কম হলেও কিন্তু এখানে চাকরির হার কিন্তু বেশ ভালো। ঠিক আছে, চলো পরবর্তী যেটা রয়েছে এগুলো কিন্তু জনগণনা থেকে তোমাদের ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে এই চ্যানেলে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। তোমরা যারা দেখোনি দেখে নেবে। এটা কিন্তু একদম ডিটেল ক্লাস ছিল। একটা হচ্ছে তোমাদের বেসিক ক্লাস এবং আরেকটা ছিল এমসিকিউ প্যাটার্নে তৈরি, যে সমস্ত এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে যে সমস্ত পিওয়াইকিউ কোশ্চেন। এই দুটো ক্লাস যদি দেখে নাও, জনগণনা 2011 একদম কমপ্লিট হয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু 5 ইয়ার প্ল্যানও কিন্তু কভার করা রয়েছে আমাদের চ্যানেলে। চলো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, এলিফ্যান্ট ফুট বা গোদ রোগের যে বাহক তার নাম কি? এলিফ্যান্টের যে ফুট রয়েছে তার যে রোগের বাহক সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে একটা মশা, যেটা হচ্ছে কিউলেক্স মশা। কিউলেক্স এডিসের মাধ্যমে কি হয়? ডেঙ্গু জ্বর ছড়ায়, তাই তো। আর অ্যানোফিলিস অবশ্যই এগুলো কিন্তু স্ত্রী। ঠিক আছে, স্ত্রী মশাগুলো কিন্তু বিশেষ করে এই ধরনের রোগগুলো ছড়ায় এবং এখানে কিন্তু অ্যানোফিলিস অর্থাৎ অ্যানোফিলিসের মাধ্যমে কিন্তু ম্যালেরিয়া। ঠিক আছে, আর কিউলেক্স যেটা হচ্ছে আমরা যেটা দেখছি গোদ রোগ, যেটাকে আমরা ফাইলেরিয়া বলে থাকি। এছাড়া এডিসের মাধ্যমে কিন্তু ডেঙ্গি জ্বর। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে এটা, কোন সাতবাহন শাসক এক ব্রাহ্মণ উপাধি গ্রহণ করেছিলেন? তো কোন সাতবাহন শাসক এটা কিন্তু গ্রহণ করেছিলেন? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা চেষ্টা করবে দেওয়ার। এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, হোমওয়ার্ক বলো বা রেন্ট ওয়ার্ক যাই বলো না কেন, তোমাদের এটা থাকছে। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে এবং আগে যে সমস্ত কোশ্চেনগুলো জানিয়েছি সেগুলো অবশ্যই বলবে। চলো আর কোনো কোশ্চেন, কোন রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ? তো এটাও তোমরা বলে দেবে কর্ণ সুবর্ণ কার ছিল। তোমরা অপশান থেকেই বুঝতে পারবে কার ছিল। ঠিক আছে, দুটোই তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো। যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই তোমরা লাইক করে দিও। ঠিক আছে, শেয়ার কিন্তু অবশ্যই হওয়া যায় সকল বন্ধুদের সাথে। এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে যেটা চলছিল 31টা শিফটের সলিউশন, এনটিপিসি পিভিএসের কোশ্চেন 133টা শিফটের, তার পরবর্তী ক্লাসগুলো চলে আসবে। এই 133টা শিফটের সলিউশন টোটাল কিন্তু তোমাদের 31টা শিফট কিন্তু তোমাদের কভার করানো হয়েছে অলরেডি। এই 31টা শিফটের পর তোমাদের কিন্তু এর পরবর্তী 32 নম্বর শিফট নিয়ে আলোচনা করা হবে, যেটা করা হবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, কোথায় করানো হবে? এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ডিটেল সলিউশন তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে যেমন চলছে তোমাদের লাস্ট 10 ইয়ার্সের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, সেগুলো অবশ্যই এটা চলতে থাকবে। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব এখনও না করে থাকলে করে দেবে এবং চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক। আর তোমাদের যে কোনো এই পিডিএফগুলো প্রয়োজন হলে এই নাম্বারটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে নেবে। তো চলো যার যেটা প্রয়োজন আছে তোমরা দেখে নিও। ধন্যবাদ, পরবর্তী ক্লাস নিয়ে আসছি।